আচ্ছা, নমস্কার। আমি সুমন চ্যাটার্জি। আজকে একজন বিশিষ্ট বাচিক শিল্পীকে আমাদের সাথে পেয়েছি। ওনার নাম হচ্ছে রেশমি চৌধুরী। তো উনি বহু বছর ধরে এই শিল্প জগতের সাথে যুক্ত আছেন, নানান অভিজ্ঞতা রয়েছে। তো তার মধ্যে থেকেই কিছু কথা আজকে ওনার কাছ থেকে জানবো। তো সর্বপ্রথম আপনার পরিচয়টাই আমি আরেকবার আপনার কাছ থেকে জানতে চাই। আমি একজন আবৃত্তি শিল্পী। কবিতাকে আমি ছোটোবেলা থেকেই ভালোবাসি এবং পরবর্তীকালে এটা চর্চায় রূপান্তরিত হয়ে বিভিন্ন অনুষ্ঠান এবং কবিতার জন্য অবশ্যই কবিতার থেকে আমি অনেক কিছু শিখেছি, পেয়েছি, এটুকু। তো এবার আমার পরের প্রশ্ন হচ্ছে যে আপনি এই শিল্প জগতে ছোটোবেলা থেকে কিভাবে এলেন? ছোটোবেলা থেকে প্রথমে তো স্কুলে বিভিন্ন কম্পিটিশান হতো বিভিন্ন জায়গায়, সেখানে কবিতা বলতাম। পরবর্তীতে আরেকটু দূরে বিভিন্ন ক্লাবে যেখানে যেখানে হতো কম্পিটিশানে যেতাম। সেখান থেকে পরবর্তীকালে এটাকে মানে শিক্ষার জন্য আমি রক্তকরবী নাট্য সংস্থা আছে আমাদের খর্দায়, ওখানকার ডিরেক্টর ছিলেন কনক রায় মহাশয়। ওনার কাছে আমি কবিতাটা আলাদাভাবে শিখেছি এবং তারপরে হচ্ছে পার্থ ঘোষ, গৌরী ঘোষ এবং পরবর্তীকালে কলকাতা আবৃত্তি পরিষদে জয়েন করি। তো এই যে ধরুন শিল্প জগতে যে আপনি এসেছেন, এর মধ্যে কোনো বাধা কিছু সম্মুখীন হতে হয়েছে? হ্যাঁ, দেখুন, বাধা তো অবশ্যই ছিল। সেই সময় আমরা যখন মানে কবিতাটা শুরু করেছি তখন অবশ্যই বাধা ছিল। সেই সমস্ত বাধা অতিক্রম করে আমরা এগিয়েছি। পরবর্তীতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এসেছি, নাটক নিয়ে পড়াশুনো করেছি, যার ফলে আমার সব কিছু অনেক মানে সহজ হয়েছিল। সেদিক থেকে আমার একটু সহজ হয়েছিল, কিন্তু কাজটা করতে গিয়ে আমাকে প্রমাণ করতে অনেক সময় লেগেছে। সেটাই আর কি, সেই সংগ্রামটা। হ্যাঁ, সেই সংগ্রামটা প্রচুর ছিল। আসলে এত আবৃত্তি শিল্পী এখন, কম্পিটিশান তো থাকবেই সেখানে। সেই কম্পিটিশানে নিজেকে যতটা পেরেছি এগিয়ে নিয়েছি। তো আপনি তো এটাকে পেশা হিসাবে নিয়ে হ্যাঁ। এগোচ্ছেন। তো মানে আপনি কোনো প্রতিষ্ঠান তৈরি করেছেন বা? প্রতিষ্ঠান, হ্যাঁ, আমার শিল্পী যাযাবর একটা সংস্থা আছে। আচ্ছা, সেটা কোথায়? সেটা আমাদের আগে ওটা ছিল হচ্ছে বাগবাজারে, কিন্তু এখন আমি যেখানে থাকি আমার লোকালে নিয়ে গেছি সোদপুরে। তো এটা কিভাবে শুরু করলেন? এটা শুরু করেছিলাম আমাদের আবৃত্তি পরিষদের যিনি সেক্রেটারি ছিলেন, সুবীর চট্টোপাধ্যায়। এই সংস্থাটা ওনার ছিল। আচ্ছা। তো উনি যখন বেঁচে ছিলেন তখন উনি থাকতে থাকতেই বলে গেছিলেন যে আমার অবর্তমানে এই সংস্থাটাকে আমাকে চালাতে। আচ্ছা। তার পরবর্তীকালে উনি মারা যাওয়ার পর, উনি 2012-তে মারা গেছেন, তারপরে আমি নিয়েছি হাতে। আচ্ছা, এটার তরফ থেকে কি আপনারা বাৎসরিক অনুষ্ঠান বা কিছু? হ্যাঁ, বাৎসরিক অনুষ্ঠান করি বিভিন্ন কোন সময়। সময় করেন যদি কেউ দেখতে চায় আর কি? আমরা তো লাস্ট যে অনুষ্ঠান করলাম নভেম্বর ডিসেম্বরেই করছি। আচ্ছা। 2 বছর ধরে। কোন জায়গায় হয় এবার মোটামুটি? দেখুন, হল পাওয়ার ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে মোটামুটিভাবে হয় বছরে একটা। আচ্ছা। তো যারা ধরুন এখন বাচিক শিল্পী হিসেবে, আচ্ছা আমার একটা প্রশ্ন এখন মনে যাচ্ছে, ধরুন এই যে বাচিক শিল্পীর ব্যাপারটা এখন এআই দিয়েও কিছুটা হচ্ছে, আপনার কি মনে হয় এটা কতটা প্রাসঙ্গিক বা কার্যকর হতে পারে? না, আমার এটা একদমই পছন্দের নয়। কবিতা যখন বলবো গলা দিয়ে বলবো, কবিতা চর্চা করব, কবিতা পড়বো প্রচুর। কবিতার মধ্যে একটা আলাদা প্রাণ আছে। শুনুন, শুধু এটা কবিতা নয়, প্রত্যেকটা শিল্পের মধ্যে আলাদা প্রাণ আছে। আমি আমার কণ্ঠ দিয়ে গান করা আর এআই দিয়ে গান করা দুটো অনেক পার্থক্য। তো এই শুনছিলাম খবরের নাকি মানে একটা এক্সপেরিমেন্ট হয়েছে, একজন ঘোষিকা যে খবর পড়েছে সে এআই দিয়ে তৈরি, মানে তার কোনো অস্তিত্বই নেই। সেটা তো দেখুন, এখন বিভিন্ন জন শিল্পটা এখন অন্যরকম জায়গায় চলে এসেছে, যার ফলে অনেকেই অনেক কিছু করছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি যদি জিজ্ঞেস করি আপনাকে যে শিল্পের সেকাল ও একালের মধ্যে আপনি কি বলতে চাইবেন? সেকালের শিল্প ছিল, একালের শিল্পই যে আপনি বললেন না এআই দিয়ে হচ্ছে, হ্যাঁ, এখন খুব চটজলদি আমরা একটা কিছু চাই, পরিশ্রমের থেকে বেশি কিছু চাই, কিন্তু আগে শিল্পটা শিল্পই ছিল। ঠিক
আছে, আর যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আর কিছু বলতে চাইবেন? আমি কবিতা ভালোবাসি, অবশ্যই কবিতা বলছি, আগামী দিনেও আরও ইচ্ছা আছে কবিতা বলার। নতুন নতুন আরও ভালো ভালো কবিতা আমাদের কাছে আসে, আমি নিশ্চয়ই দর্শকদের জন্য বলবো, বলার চেষ্টা করব। আর আপনাদেরকেও বলবো যে কবিতা বলুন, কবিতা শুনুন, কবিতা পড়ুন, এটুকু। ঠিক আছে, ধন্যবাদ।